এখানেও স্পষ্ট যে পিনাকি যথেষ্ট কনফিডেন্ট যে শিবির প্যানেল জিতবে এবং এই বিরানি আলমদের ছাত্রদল প্যানেল এরা ইন্ডিয়ান প্যানেল, এই ইন্ডিয়ান প্যানেল হারবে এবং হারা উচিত, তাদেরকে ভোট দেওয়া যাবে না, এটাই হচ্ছে পিনাকির আহ্বান। যারা পিনাকির আলোচনা শুনে প্রভাবিত হন তাদেরকে পিনাকির এই খোলামেলা বক্তব্য আমি আরেকটু খোলামেলা করে ব্যাখ্যা করলাম। ছাত্রদলকে ভোট দেবে না, তারা ইন্ডিয়ান। তাহলে একটা দলের ভিতরে কি পরিমাণ নিয়ন্ত্রণ দিল্লির আছে, যেই দলটা নিজের মতো করে কথা বলতে পারে না, যেই দলটার চেয়ারম্যানের স্বাধীনতা নাই কোন বিষয়ে কথা বলবে কোন বিষয়ে কথা বলবে না, নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারে না। অতএব জাতীয় পার্টিকে শুধুমাত্র একটা দল আকারে আমার দেখার সুযোগ নেই, সে আমার নিরাপত্তা হুমকি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না, এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না। আমির খসরু মাহমুদের মতো ভারতীয় দালাল শুয়ারের বাচ্চা এই বেশ্যাদেরকে আপনি ভোট দিবেন না। মির্জা ফখরুলকে ভোট দিবেন না, সানাবাইকে ভোট দিবেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখুন। মনে করি কারণ বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে কোন দিকে যাচ্ছে কি বা তরুণ প্রজন্ম জেনজি তাদের উপর এই পিনাকি ইলিয়াসের মারাত্মক তাসির রয়েছে। যে পিনাকির বেসিক সমর্থন শিবির সমর্থিত প্যানেল, তবে শিবিরের বাইরেও এমনকি ছাত্রদলের দু একজনকে সমর্থন করেন, স্বতন্ত্র কয়েকজনকে সমর্থন করেন। কিন্তু ভিপিজিএস, এজিএস এগুলোতে প্রাইমারিলি বলা যায় পিনাকির প্রার্থী সাদিক কায়েম, ইলিয়াসের প্রার্থী সাদিক কায়েম, পিনাকির প্রার্থী ফরহাদ, ইলিয়াসের প্রার্থী ফরহাদ, পিনাকির প্রার্থী মহিউদ্দিন, ইলিয়াসের প্রার্থী মহিউদ্দিন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এর বাইরে সদস্য পদে ছাত্রদলের একজনকে বলেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ গবেষণা নানান ক্ষেত্রে নানান প্রার্থী এরা, কিন্তু বেসিক ভিপিজিএস, এজিএস এ পিনাকি ইলিয়াসের সমর্থন শিবিরের দিকে। এখানে শিবিরের পক্ষে প্রচারণায় এই পিনাকি ইলিয়াস ভূমিকা পালন করেছেন। কিভাবে? পিনাকি ইলিয়াসের আপনার উসুল বুঝতে হবে, তাদের মানহাজ কি। তাদের উসুল এবং মানহাজ হচ্ছে তারা ভারত বিরোধী, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই শক্ত করে হয়ে দাঁড়াবে এবং ভারত বা ভারতীয় প্রার্থীদের তাদের বিরুদ্ধে যা করা দরকার বা যত গালাগালি বা যা করা দরকার ওইটা পিনাকি ইলিয়াস করবে। এই দৃষ্টিকোণ থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদের সবাইকে ইলিয়াস আহ্বান জানিয়েছেন সাদিক কায়েমকে ভোট দিতে। পিনাকির আহ্বানও ওই দিকে, সরাসরি না বললেও। তো ফলাফল কি হবে এই আলোচনার সাথে এটা রিলেটেড। যেমন পিনাকির একটা ফেসবুক পোস্ট, ডাকসু নির্বাচনের ডাকসুর ফলাফলে চমকে গিয়ে ভারত প্রেমীরা বুঝবে বাংলাদেশে বঙ্গ সেকুলার ন্যারেটিভ চিরতরে জয় বাংলা হয়ে গেছে। এটা অর্থ কি? মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি জিতবে এবং বিপুল ব্যবধানে তাদের ভূমিধস জয় হবে। এটা দেখে যারা ভারতের দালাল তারা চমকে উঠবে। তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি কারা? বেসিক্যালি শিবির। তবে হ্যাঁ, কিছু কিছু পোস্টে বা কোনো কোনো ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী প্যানেলের প্রার্থীরা জিতলেও এই পিনাকি ইলিয়াসটা ওয়েলকাম করবে, তারাও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসেবেই পরিগণিত হবে। সেক্ষেত্রে ভারতের দালালরা কেউ জিততে পারবে না, এটা হচ্ছে ফলাফলের মূল ডিমার্কেশন। এখন ভারতের দালাল কারা? এখানে এই যে কথা, ভারত প্রেমীরা বা ভারতীয় বঙ্গ সেকুলার ন্যারেটিভ, এটা জয় বাংলা যেতে বঙ্গ সেকুলার ন্যারেটিভ নিয়ে প্রচারণা চালাচ্ছে কারা? ওই শামীমের বিরুদ্ধে তো ইলিয়াস পোস্ট দিয়েছে, শামীমকে ভোট দেওয়া যাবে না, আওয়ামী লীগের প্রার্থী, বামপন্থীদের প্রার্থী। এক। দ্বিতীয় হচ্ছে বঙ্গ সেকুলার ন্যারেটিভ দিয়ে এই ছাত্রদল এতদিন তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। এই জায়গায় বলা যায় বিএনপি বা ছাত্রদল বঙ্গ সেকুলার ন্যারেটিভ গ্রহণ করে ভুল করেছে এবং তাদের বঙ্গ সেকুলার ন্যারেটিভ জয় বাংলা হয়ে যাবে, তারা পরাজিত হবে। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের প্রেডিকশন। মানে ছাত্রদল পরাজিত হবে। যেমন এই এরা স্বাধীনতা বিরোধী শিবির, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, এরা আমরা প্রগতিশীল, এরা মৌলবাদী, এরা নারী বিদ্বেষী, এই বঙ্গ প্রগতিশীল ন্যারেটিভ নিয়ে যারা প্রচারণা চালিয়েছে এদের পরাজয় হবে। এটা হচ্ছে পিনাকির ভবিষ্যৎবাণী। এর মানে শিবির জিতবে এবং শিবির বিরোধীরা পরাজিত হবে। কিছু কিছু ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থীরা জিততে পারে। আরেকটা পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, ডাকসু ইলেকশনের ফল ঘোষণার পর বিরানি আলম বুঝবে, মানে ওই বিরানি আলমের মতে শিবির আলোচনার মধ্যেই নেই, থার্ড হতে পারবে না। এটা হচ্ছে বিরানি আলমের থিওরি। এটা বুঝবে কয়েক ঘন্টা পরে। বুঝবে ইলিয়াস তার অনেক আগে থেকেই স্যার ডাকা উচিত ছিল ইলিয়াসকে। বিরানি আলম রাজনীতির যে স্কুলের ছাত্র, ইলিয়াস তার মাস্টার। ন্যারেটিভ কিভাবে পলিটিক্যাল পাওয়ারে রূপান্তরিত হয় সেটা প্রকাশ হবে ডাকসু নির্বাচনে। বঙ্গ সেকুলার মুক্তিযুদ্ধের চেতনা মারানিদের সব প্রেডিকশন ধূলিকণার সাথে উড়ে যাবে। সেই সাথে ওদের শীতদার দিয়ে একটা শীতল ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাবে। যেভাবে একদিন হাসিনা টের পেয়েছিল, ওরাও সেটা টের পাবে। বাংলাদেশ ইন্ডিয়ান ন্যারেটিভ চূড়ান্তভাবে পরাস্ত করার এই লড়াই সৃষ্টিকর্তা আমাদের বিজয়ী হবার তৌফিক দান করুন, আমিন। ইনকলাব জিন্দাবাদ। এখানেও স্পষ্ট যে পিনাকি যথেষ্ট কনফিডেন্ট যে শিবির প্যানেল জিতবে এবং এই বিরানি আলমদের ছাত্রদল প্যানেল এরা ইন্ডিয়ান প্যানেল, এই ইন্ডিয়ান প্যানেল হারবে এবং হারা উচিত, তাদেরকে ভোট দেওয়া যাবে না, এটাই হচ্ছে পিনাকির আহ্বান। যারা পিনাকির আলোচনা শুনে প্রভাবিত হন তাদেরকে পিনাকির এই খোলামেলা বক্তব্য আমি আরেকটু খোলামেলা করে ব্যাখ্যা করলাম। ছাত্রদলকে ভোট দেবেন না, তারা ইন্ডিয়ান, তারা ভারতীয় এবং বঙ্গ প্রগতিশীল সেকুলার ন্যারেটিভ গ্রহণ করেছে। ওই বিরানি আলম এবং গরু মহিউদ্দিন এদের সবার সমর্থনই ছাত্রদলের প্রার্থীদের। এদের ভোট দেওয়া মানে আপনি ভারতের আধিপত্যবাদের পক্ষে থাকা, পরাজিত আওয়ামী লীগের পক্ষে থাকা। তো তসলিমা নাসরিনদেরও মৌন সমর্থন মনে হয় এই ছাত্রদলের প্যানেলের প্রতি। ডাকসুতে দিল্লির অবস্থায় মুছে দেয়, মানে যারা এই দিল্লি বিরোধী তাদেরকে প্রমোট করছেন। অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি কি আসলে ভয় পাচ্ছেন? এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে মাঠে অনেকগুলো ইস্যু কিন্তু গড়াইতেছে, বা ডক্টর ইউনূস সেইটা গেছে ভাই, খেপে গেছে না খেপা। মানে ডক্টর ইউনূস সাহেবের যে বয়স, বেসিক্যালি আমাদের দাদার বয়স, তাই না? 85+ বয়স। এই বয়সে যার ঘরে দাদা আছে, হাতের ছড়ি, মাঝে মাঝে গালাগালি, হ্যাঁ, জুতা দিয়া ঢিল মারা,
লাড়ি দিয়া বাড়ি মারা, এগুলো কিন্তু কমন জিনিস। কেন? ওই বয়সে যাইয়া সকালে বৌমা ভাত খাওয়াইছে কি দিয়া, দুপুরে এসে খেয়াল নাই, 2 ঘন্টা আগে পানি খেলে 2 ঘন্টা পরে খেয়াল নাই, এখনো তো দিছো না অমুকের মা, এরকম আছে না? আছে, আমার দাদারও এরকম হয়েছিল যখন 80+ বয়স হয়েছে, আমার খেয়াল আছে। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে মেজাজ ছাড়াবেন, এটা খুবই স্বাভাবিক। ডায়লগটা কি? এমন কোনো শক্তি নেই আর নির্বাচন ঠেকায়। নির্বাচন নিয়ে নানান আলোচনা হচ্ছে। জামাত ইসলাম প্র্যাকটিক্যালি তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। এনসিপি প্র্যাকটিক্যালি নির্বাচন তো চাচ্ছেই না, দেখে মনে হচ্ছে, মুখে মুখে বলতেছে। জামাত এবং এনসিপির মধ্যে বন্ডিং এর মধ্যে জামাত একটু আগানো, তারা তাদের প্রার্থী ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলছে, তারা চাচ্ছে একটু সময়টা যাক, অথবা নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে আর একটু সহজতর হোক, যেভাবে বিজয়টা আসবে, মানে পিআরে কোনো ভোট নষ্ট হয় না, সারা বাংলাদেশে যত ভোট পড়বে জামাতের প্রার্থী সবগুলা ভোট তারা পাবে। কিন্তু গতানুগতিক ধারার নির্বাচনে এটা হয় না, যে কথার কথা যে কুমিল্লা 5 আমার আসনে জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক ভাই, বিএনপির আছে জসিম ভাই, তারপর কি বলা হয় যে আরেকজন আছেন আমাদের চেয়ারম্যান সাহেব মিজান ভাই, এখন একজন হয়তো এখানে নমিনেশন পাবেন। তো দেখা গেল যে কথার কথা যে মিজান ভাই পাইলো অথবা জসিম ভাই পাইলো বিএনপি থেকে, তো উনি ভোট পাইলো 1 লাখ, জামাতের প্রার্থী মোবারক ভাই তিনি পাইলেন 99,999টা, এক ভোটে ফেল করলো না। এখন এই 99,999 ভোট সারা বাংলাদেশের জামাত ইসলাম দলটার জন্য কোনো কাজে লাগবে না ফেল করার কারণে, কিন্তু পিআরে এই ভোটটা যোগ হয়ে যাবে। সারা বাংলাদেশের সব ভোট যোগ হয়ে গেলে স্বাভাবিকভাবে জামাতের আসন সংখ্যা বাড়বে। এটার জন্য জামাত অনর যে পিআরটারে যেমনি হোক মুলাইয়া মালাইয়া এটা আনতে হবে, এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হচ্ছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে, এখন এরকম নানান পরিস্থিতিতে এনসিপির বার্তা বা আরো বিভিন্ন কিছু নিয়ে স্বাভাবিকভাবে সরকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সকল কিছুকে কেন্দ্র করে যত তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া সম্ভব, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য সরকারের জায়গা থেকে, এটা দিয়া কিন্তু আসলে সরকার থেকে বিদায় নিতে চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব আগেই বলে দিচ্ছেন যে ভাই আমি ভবিষ্যতে কোনো দলের যে কোনো পদ আমারই দেব, কথার কথা আমি এখান থেকে যাওয়ার পর আমি ভাই রাজনীতিতে আর নাই। কেন? রাজনীতি করার মজা তিনি বুঝে গেছেন। উপদেষ্টা পরিষদে যারাই একটু বড় বড় কথা বলতেন, ওই যে বললাম না যে মেসি কি ডাইনে শট করবে না বামে, কত দূরত্ব থেকে করবে, এটা আমরা চা দোকানে বসে যত সহজে আলোচনা করি, এলাকার ভিতরে বিয়াতা খেলার মধ্যে নামাই দিলে কিন্তু টের পাওয়া যায়, হ্যাঁ, কে দূর দৌড় দেয় না চেরানি খায় কয়টা। তো বরাবরই বিষয়টা এরকম যে দূর থেকে বলা আর যিনি করেন তার করা, এটার মধ্যে ভেজাল হয় অলওয়েজ। আর সারা পৃথিবীতেই যে ক্ষমতায় থাকে, আপনি যতক্ষণ ক্ষমতা না বসবেন আপনার নিয়ে দুর্গন্ধ বের হবে না, আপনার নিয়ে সমালোচনা হবে না, একটা লিমিটেশনে হবে, আপনি মজলুম অবস্থায় থাকবেন। যেই মাত্র আপনি ক্ষমতার চেয়ারে বসবেন, মানুষের চাওয়া পাওয়া, বিচিত্রতা, দাবি, কূটনীতি, ষড়যন্ত্র, দেশি বিদেশি, ইন্টারনাল, আপনার কাছে ভবিষ্যতে মনে হবে যে আমি এখান থেকে ক্ষমতা থেকে একবার সরে গেলে তো আমার পিটানো শুরু করবে, আমার একটা ভুয়া মামলা দিয়ে দিতে পারে, বা এরকম কত কিছু স্ট্রেস টেনশন, আমার পরিবারের কি হবে, ডক্টর ইউনূস সাহেবের কত চিন্তা। আপনি দেখেন পৃথিবীর কোনো শক্তি নাই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকায়, ডায়লগগুলো দেখছেন কি দিচ্ছে একের পরে, পৃথিবীর কোনো শক্তি নাই। তার মানে জামাত এনসিপি বা যারা নির্বাচন নিয়ে মনে করতেছেন এটা হলে যাবেন সেটা হলে যাবেন না, জুলাই সনদ আইনি ভিত্তি, এগুলা পার্ট আলাদা হতে পারে, কিন্তু নির্বাচনকে এটার সাথে কানেক্ট করলে ডক্টর ইউনূস কোনোভাবেই কাউকে ছাড় দিবেন না। এবার নির্বাচন পেছানোর চিন্তা করলে, মানে বুড়া মানুষ এবার আস্তে ধীরে কিন্তু খেপা শুরু করছে যে কেন জাতীয় পার্টির রাজনীতিটা বাংলাদেশকে আগামী দিনেও আবার আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে, কারণ বারবারই কাজটা করেছে তারা। অতএব মোটা দাগে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না। তাহলে একটা দলের ভিতরে কি পরিমাণ নিয়ন্ত্রণ দিল্লির আছে, যেই দলটা নিজের মতো করে কথা বলতে পারে না, যেই দলটার চেয়ারম্যানের স্বাধীনতা নাই, কোন বিষয়ে কথা বলবে কোন বিষয়ে কথা বলবে না, নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারে না, এবং ঐতিহাসিকভাবেই হচ্ছে সে দিল্লির গোলামি করেছে শুধুমাত্র আওয়ামী লীগে যখন বিপদে পড়ে আওয়ামী লীগকে বিপদ মুক্ত করবার জন্য। এবং এই প্রেক্ষাপটেই দেখেন যে 75 পরবর্তী প্রেক্ষাপটে কিভাবে এই এরশাদ এসে তাকে সংসদীয় রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসছে শেখ হাসিনাকে, এবং এই পুরো প্রকল্পের সাথে হাসিনা এবং এরশাদ একসাথে গত প্রায় 79-80-81 থেকে একসাথে কাজ করে যাচ্ছে। অতএব জাতীয় পার্টিকে শুধুমাত্র একটা দল আকারে আমার দেখার সুযোগ নাই, সে আমার নিরাপত্তা হুমকি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। যারা বলছে জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করবো কিভাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি, এমন যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিকে আইনের আওতায় আনার সুযোগ আছে। এটার জন্য সেডিশনের মামলা, হয়তো রাষ্ট্রদ্রোহিতার মামলা, আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন রাজনীতিবিদদের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেছেন পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে, কিন্তু প্রতিদিন যিনি রাষ্ট্রের বিরুদ্ধে একসাথে কাজ করতেছে তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। এবং দেখেন কিভাবে নূরকে পিটানোর সময় আগে কিন্তু ফোন করে আমাদের সিনিয়র সামরিক বাহিনীর কর্মকর্তা ফোন করে বলেছেন তার অফিস ঘেরাও করা যাবে না, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না, অনেক কিছু বলছেন। এই যে ইন্টারফেয়ার করা ডিপ স্টেটের পক্ষ থেকে, যে কিভাবে এই প্রতিষ্ঠানটাকে বাঁচায় রাখা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জায়গাতে। এবং দেখেন জাতীয় পার্টির নেতারা, এই যে রংপুরের মেয়র টেয়র কি ছিল টিলো কি মোস্তাফিজ, সে বলতেছে আওয়ামী তারা 300 আসনে নমিনেশন দেবে, আওয়ামী লীগের যারা সোকল ক্লিন ইমেজের প্রার্থী আছে তাদেরকে সবাইকে মনোনয়ন দেবে। ইতিমধ্যে তারা এই লেভেলে ওপেন হয়ে গেছে। এবং দেখেন এসালম, শেখ হাসিনার মিটিং, তারপরে সারা দেশে অরাজকতা, আওয়ামী লীগের প্রচুর ঝটিকা মিটিং মিছিল চলতেছে, এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির নেতাদের এই যে হুমকি, তারা সারা বাংলাদেশে প্রার্থী দিবে, মানে যার যে একটা নপুংসক পরগাছা ছিল রাজনীতিতে, যে পরগাছা মানে আওয়ামী লীগের ছায়া ছায়া বড় হয়েছে, যে নিজ দায়িত্বে কোনো নির্বাচন করে যেতে আসে নাই গত 15-20 বছরে, সে হুমকি দিচ্ছে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে। তো এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির ব্যাপারে সকল রাজনৈতিক দলের একমত হতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়ায় কেউ রাজনীতি করতে পারবে না।
এটাই 24-এর গণ অভ্যুত্থানের পরিষ্কার বক্তব্য। এই গণ অভ্যুত্থানে পরাজিত যারা জেলে আছে, ইনু মেননকে কোন কারণে আপনি জেলে রাখছেন? ওরা তো আরো ছোট দল করে, জাসদ করে, ওয়ার্কার্স পার্টি করে, এইসব খুচরা খাচরা দলের নেতাদের জেলে ঢুকাইছেন, জাতীয় পার্টির নেতারা জেলে না কেন? ওদের যা যা দোষ, জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির টপ লিডারদের একই দোষ না? মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দেখলাম দুর্নীতির হাজার হাজার কোটি টাকার পত্রিকাতে নিউজ হয়েছে। এরা যে গত 16-17 বছর এই রাষ্ট্রকে ভেজে খাইছে আওয়ামী লীগ নেতাদের মতো, তো এটা নিয়ে দুদকে মামলা হচ্ছে না কেন? মামলা কে ঠেকায় রাখছে? এখানে জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে তো মামলা আছে, তো গ্রেফতার করা হচ্ছে না কেন? তাহলে ক্ষমতার গোড়া কোথায়? তাহলে কেন? যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যে যদি জুলাই সনদের ঘোষণাকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করে, তাহলে নির্বাচনটা তো খালি খালি লাগবে, তাহলে এখানে দল লাগবে। অতএব দল লাগার প্রশ্ন হইলেও জাতীয় পার্টিকে রাখতে হবে, এবং এই ব্যাপারে বিএনপির পরিষ্কার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগকে রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ করবে অথবা সাসপেন্ড করবার ব্যাপারে আমরা বিএনপির বক্তব্যকে খুব পরিষ্কার দেখতে পাইনি। জাতীয়তাবাদী রাজনীতির জায়গা থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতির জায়গা থেকে কিভাবে জাতীয় পার্টি রাজনীতি করতে পারে? যেই শহীদ প্রেসিডেন্টের খুনের সাথে এই জাতীয় পার্টির নেতারা জড়িত ছিল, এরশাদ জড়িত ছিল, সেই দলটাকে কিভাবে আপনি রাজনীতিতে রাখেন? এটা কি জিয়ার রাজনীতির সাথে যায়? এটা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায়? এটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে করতে চাই, সেই রাজনীতির সাথে যায় না তো। অতএব সেই জায়গাতে বিএনপির নিন্দা জানানো, বিএনপির খুবই সফট ল্যাঙ্গুয়েজ জাতীয় পার্টি নিয়ে কথা বলাটা খুবই সন্দেহজনক এবং যেটা দেশের জন্য খুব ক্ষতিকর। এবং দেশের মানুষের কাছে কিন্তু 24 খুব পরিষ্কার। পুরাতন রাজনৈতিক দল এবং মুরব্বী রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন না যে আপনারা লাভার উপরে বসে আছেন, আগ্নেয়গিরির উপরে রাজনীতি করতেছেন। তরুণদের কাছে শত্রু মিত্রের রাজনীতি কিন্তু পরিষ্কার। বাংলাদেশে যারা ডিপ স্টেট আছেন, সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছেন, যারা এখনো মনে মনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রতি ভালোবাসা, প্রেম এবং এদেরকে না রাখলে বাংলাদেশে মৌলবাদী দক্ষিণপন্থীদের উত্থান হবে, এই ভারতের এবং পশ্চিমের ওয়ার অ্যান্ড টেররের ন্যারেটিভ নিয়ে কাজ করছেন, এবং 111-এর যারা কুশীলব, কিছু পত্রিকা, বাংলা ইংরেজি, কিছু টিভি চ্যানেল, কিছু তৃতীয় শ্রেণীর মস্কোতে পড়া অর্থনীতিবিদ, কিছু সেন্টার বাংলাদেশে বেচার যে রাজনীতি করতেছেন, এই রাজনীতিটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। এবং কে কোথায় মিটিং করতেছেন, কোথায় প্রধান বিচারপতি, কোথায় বিদেশি অ্যাম্বাসিগুলোতে গিয়ে বোঝানো যে এই সরকার টিকতেছে না, সরকার ভালো কাজ করতেছে না, নতুন নির্বাচনকালীন সরকার লাগবে, কারণ নির্বাচনকালীন সরকার না হলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না। এই প্রসেসটা কিন্তু ব্যাকফায়ার করবে বাংলাদেশে। আপনারা নতুন করে গৃহযুদ্ধ তৈরি করার পরিস্থিতি তৈরি করতেছেন, এবং পরিচ্ছন্নভাবে বাংলাদেশের ডিপ স্টেট যারা এই আওয়ামী পুনর্বাসনের প্রকল্পের পক্ষে কথা বলেছেন, কাজ করে যাচ্ছেন, তাদের কারণেই আজকে বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর মিছিল হইতেছে। এই প্রত্যেকটা মিছিলের পিছনে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দায়ী, কারণ তারা জানে এখানে এসালামের টাকা খেয়ে খেয়ে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করতেছে। এই যে ফেক জেনারেলগুলো আছে, দিল্লির গোলাম, আমাদের আমলাতন্ত্র, আমাদের সামরিক বাহিনীগুলোর উপরের দিকের যে লোকগুলো আছে, যারা প্রতিনিয়ত দিল্লির গোলামি করবার জন্য মুখায় আছে, যে ক্রিমিনাল গ্যাংগুলো গুম খুন আয়নাঘরের সাথে জড়িত কিন্তু বিচারের মুখোমুখি হইতে চায় না, এক্স্যাক্টলি আওয়ামী লীগের মতো। যে এরা হলো ওই জেনারেল তারেক সিদ্দিকী যে ক্রিমিনাল গ্যাংটা ছিল, এই গ্যাংয়ের সদস্য। এরা ফেক জেনারেল হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে। এদের সবার নাম, ঠিকানা, খতিয়ান আমাদের পুরো রাজনৈতিক মহলে খুব পরিষ্কার, এবং এগুলো দেখবেন গ্র্যাজুয়ালি আসবে। এবং আসার মধ্য দিয়ে যেটা হবে, রাজনীতিতে যে নতুন মেরুকরণের চেষ্টা চাপিয়ে দেওয়া হচ্ছে দিল্লির পক্ষ থেকে, যারা যারা এই পক্ষে দাঁড়াবেন, বিশ্বাস করেন এই সামরিক বাহিনীর অধিকাংশ অফিসার, সিপাহী, জওয়ান এই বয়ানের সাথে একমত না। তারা ডমিনেন্টলি হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি। তারা আর্মস ফোর্সেসের অধিকাংশ সদস্য, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা সিপাহীরা আছেন, তারা অধিকাংশ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করেন। তারা লাল সবুজের পতাকার পক্ষের মানুষ। তারা আমাদের এই সময়কার যে লেন্দুক দর্জি যা আছে, এই যারা সিকিম বানাইতে চায়, আমার রাষ্ট্রকে হায়দ্রাবাদ বানাইতে চায়, জুনানগর বানাইতে চায়, গোয়া বানাইতে চায়, কাশ্মীর বানাইতে চায়, নেপাল ভুটানের মতো আধিপত্যবাদী শক্তি হিসেবে এটা দখল নিতে চায়, এই মুক্তিকামী মানুষগুলো এটার পক্ষে না, একসাথে না, এক পক্ষের না। অথবা যেটা চাপিয়ে দিতে চান, এটা কিন্তু নতুন করে বিদ্রোহ তৈরি হবে, এবং বাংলাদেশে আগামী দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নষ্ট হচ্ছে, এই প্রত্যেকটার সাথে এই 111-এর কুশীলব, কিছু মইনুল আহমেদ, কিছু ফখরুদ্দিন, কিছু এই যত ক্রিমিনাল গ্যাং আছে, এই গ্যাং, এই বুদ্ধিজীবী, এই অর্থনীতিবিদ, এই পত্রিকার সম্পাদক, এই বিভিন্ন চ্যানেলের যারা মালিক আছেন, তারা সবাই মিলে একইভাবে নাটকটা সাজানোর চেষ্টা করছেন। এইবার এটা সফল হবে না, বিশ্বাস করেন। গণ অভ্যুত্থান হয়ে গেছে, তরুণদের কাছে এই রাজনীতির বার্তাটা খুব পরিষ্কার। অতএব যেই কারণে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করবার অধিকার নাই, ঠিক একই কারণে জাতীয় পার্টিরও বাংলাদেশে রাজনীতি করা, নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো অধিকার থাকতে পারে না। ঠিক একই কারণে তাদেরও মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার, ট্রাইব্যুনালের দল আকারে। যেই কারণে 14 দলের বহু নেতাকে জেলে পাঠানো হয়েছে, এই জাতীয় পার্টিরও অনেক নেতা একই অপরাধে জেলে যাওয়া দরকার, একই আইন অমান্য করেছেন তারা। অতএব আমাদেরকে বাংলাদেশ আকারে, বাংলাদেশি আকারে, বাংলাদেশপন্থী রাজনীতি আকারে এই সিদ্ধান্তে আসতে হবে যে বাংলাদেশের শত্রু প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থ প্রশ্নে সিম্পলি কোনো দ্বিমত থাকতে পারবে না। এইটা মেনে নিয়ে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে বাংলাদেশে, এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল এই বাংলাদেশপন্থী। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।